নবম ও দশম শ্রেণী সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো থেকেই আমি মোহাম্মদ ইফতাজুল ইসলাম, সহকারী শিক্ষক, চাঁদপুর নুরিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের শ্রেণীকক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে যারা নবম ও দশম শ্রেণী জীববিজ্ঞান বিষয় আছে তাদের সাথে আমি আজকে লাইভ ক্লাসে অন্তর্ভুক্ত আছি। আজকে পাঠে বিষয়বস্তু হলো সবার শ্বসন প্রক্রিয়া। তাহলে এসো আমরা শুরুতেই এই সবার শ্বসন প্রক্রিয়ার সহজ সংজ্ঞাটি একটু জেনে নেই। সবার শ্বসন প্রক্রিয়ায় অবশ্যই অক্সিজেনের প্রয়োজন হয় এবং এই অক্সিজেনের সাহায্যে আমাদের জীবদেহে যে শ্বসনিক বস্তু আছে, যেমন শর্করা, লিপিড, প্রোটিন এবং বিভিন্ন ধরনের জৈবনিক অ্যাসিড, এই শ্বসনিক বস্তু সম্পূর্ণরূপে জারিত হয়ে 6 অণু কার্বন ডাইঅক্সাইড, 6 অণু পানি এবং বিপুল পরিমাণ শক্তি নির্গত করে। একেই বলা হয় সবার শ্বসন প্রক্রিয়া। এই সবার শ্বসন প্রক্রিয়া আমরা স্টার্টিংয়ে এখানে চিত্রটা লক্ষ্য করো। এখনো গ্লুকোজ দিয়ে আমরা স্টার্ট করব। গ্লুকোজ আসে কিভাবে আমরা জানি। গ্লুকোজ হইল সরল শর্করা, দ্রবণীয় শর্করা। আমরা আজকে শ্বসন পড়ার পূর্বের পাঠে আমরা জানি সালোক সংশ্লেষণ প্রক্রিয়া। ওই সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় সূর্যের আলোর মধ্যে যে শক্তি আছে সেই শক্তির মাধ্যমে এই যে শর্করা বা গ্লুকোজ সেই সৌরশক্তিটাই স্থিতিশক্তি হিসাবে জমা থাকে। সেই স্থিতিশক্তি এই শ্বসন প্রক্রিয়ার মাধ্যমে গতিশক্তিতে রূপান্তরিত হয়। আজকে পাঠে আমরা দেখব কিভাবে সবার শ্বসন প্রক্রিয়া কয়টি ধাপে সম্পন্ন হয় এবং এই ধাপগুলির মাধ্যমে ওই যে বিপুল পরিমাণ শক্তি উৎপন্ন হয় কথাটি বলেছি। অর্থাৎ আমরা দেখব অ্যানালাইসিস করে টোটাল 38 অণু এটিপি মিনস এডিনোসিন ট্রাইফসফেট, অর্থাৎ রাসায়নিক উপাদান এটিপিতে পরিবর্তিত হয়। তাহলে এই টোটাল এই প্রক্রিয়াটি আমরা একটু অ্যানালাইসিস করি। তাহলে 4টি পর্যায়ে ফার্স্ট ফেজ গ্লাইকোলাইসিস প্রসেস, অর্থাৎ এই প্রক্রিয়া আমরা দেখব এক অণু গ্লুকোজ ভেঙে 2 অণু পাইরুভিক অ্যাসিডে পরিণত হয়। সো এই জন্য এই প্রক্রিয়াটাকে গ্লাইকোলাইসিস বলা হয়। তাহলে আমরা দ্বিতীয় পর্যায়ে দেখব অ্যাসিটাইল কোএস সৃষ্টি। তৃতীয় পর্যায়ে এবং দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ক্র্যাবস সাইকেল এবং চতুর্থ পার্টে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। এবার দেখি আমরা একটু গ্লাইকোলাইসিস প্রক্রিয়া ব্রেকডাউন করলে কি পাওয়া যায়। এখানে লক্ষ্য করো, এই যে এক অণু গ্লুকোজ, গ্লুকোজের আণবিক সংকেত C6H12O6। এখানে দেখো কার্বন 6টা আছে। এই গ্লুকোজ থেকে 2 অণু পাইরুভেট সৃষ্টি হওয়ার জন্য এখানে অনেক এনজাইম কাজ করে। এই রাসায়নিক বিক্রিয়াকে এনজাইম ত্বরান্বিত করে। তাহলে দেখো এই 6 অণু কার্বন ভেঙে এখানে দেখো 3 কার্বন বিশিষ্ট পাইরুভিক অ্যাসিড এবং রাইট
সাইডেও দেখো 3 কার্বন বিশিষ্ট পাইরুভিক অ্যাসিড উৎপন্ন করে, অর্থাৎ এক অণু মোট 2 অণু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয়। এই পাইরুভিক উৎপন্ন হওয়ার সময় টোটাল 4 অণু অ্যাডিনোসিন ট্রাইফসফেট উৎপন্ন হয়। এর মধ্যে 2 অণু এটিপি শক্তি ক্ষয় হয় বিক্রিয়া ব্যবহৃত, এবং অর্থাৎ 2 অণু NADH2 মানে নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড 2 অণু সৃষ্টি হয়। তাহলে এই গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড প্রক্রিয়া সম্পন্ন, এইটুকু হলো গ্লাইকোলাইসিস প্রক্রিয়া। নেক্সট, এই প্রতি অণু পাইরুভিক অ্যাসিড আবার জারিত হয়ে 2 অণু অ্যাসিটাইল কোয়ে রূপান্তরিত হয়। লক্ষ্য করো, প্রতি অণু অ্যাসিটাইল কোয়ে 1 অণু কার্বন ডাইঅক্সাইড করে টোটাল 2 অণু অ্যাসিটাইল কোয়ে 2 অণু কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়েছে, এবং 1 অণু NADH2 করে মোট 2 অণু NADH2 উৎপন্ন হয়েছে। থার্ড, ক্র্যাশ সাইকেল। তো এখানে বলা হচ্ছে এখানে গ্লাইকোলাইসিস এবং অ্যাসিটাইল কোয়ে এই দুইটা ফেজেই সাইটোপ্লাজমে, কোষের সাইটোপ্লাজমে সম্পন্ন হয়। আর ক্র্যাশ সাইকেল এবং ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম এই দুইটা প্রক্রিয়া সেলের মাইটোকন্ড্রিয়ার ইনার পার্টে সম্পন্ন হয়। ক্র্যাশ সাইকেল প্রক্রিয়া দেখো, প্রতি অণু ক্র্যাশ সাইকেলে 2 অণু কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, 3 অণু NADH2 উৎপন্ন হয়, 1 অণু ফ্ল্যাভিন অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড উৎপন্ন হয়, এবং 1 অণু গুয়ানোসিন ট্রাইফসফেট উৎপন্ন হয়। তাহলে টোটাল ক্র্যাশ সাইকেলে কি উৎপন্ন হলো? 4 অণু কার্বন ডাইঅক্সাইড, 6 অণু NADH2, 2 অণু FADH2, 2 অণু GTP উৎপন্ন হয়। এরপরে ক্র্যাশ সাইকেলের পরে ক্র্যাশ সাইকেলের ইনার পার্টে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম সম্পন্ন হয়। ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে কিন্তু এটিপি, NADH2, FADH2 বা জিটিপির মতো এই রাসায়নিক উপাদানগুলি তৈরি হয় না, কিন্তু এই উপাদানগুলি এই ট্রান্সপোর্ট সিস্টেম প্রক্রিয়ার মাধ্যমে এটিপিতে কনভার্ট হয়। এটাই মূল উদ্দেশ্য ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে এই কাজটি সম্পন্ন। তাহলে ইটিএস প্রক্রিয়ায় তাহলে কি উৎপন্ন হয়? এখানে এটিপি উৎপন্ন হয়, ওই শক্তিগুলোকে কনভার্ট করে এটিপিতে পরিণত হয়। 6 অণু এখানে পানি উৎপন্ন হয়, উচ্চ শক্তির ইলেকট্রন উৎপন্ন হয় এবং প্রোটন উৎপন্ন হয়। এই উচ্চ শক্তির ইলেকট্রনগুলায় যে NADH2, FADH2, GTP কে এটিপিতে কনভার্ট করার জন্য এই শক্তি ব্যবহৃত হয়। এই গ্লুকোজ থেকে গ্লাইকোলাইসিস প্রক্রিয়া থেকে শুরু করে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম পর্যন্ত সবাত শ্বসন প্রক্রিয়া মোট 38 অণু এটিপি উৎপন্ন হয়। তাহলে আমরা এখন একটু অ্যানালাইসিস করে দেখব যে টোটাল তাহলে আমাদের 38 অণু এটিপি কোন ফেজে কত অণু এটিপি উৎপন্ন হয় একটু লক্ষ্য করো। দেখো গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় দেখো এখানে 2 অণু NADH2 উৎপন্ন হয়, আর নিক 2 অণু এটিপি থাকে। তাহলে 1 অণু NADH2 3 অণু এটিপির সমান কনভার্ট করলে, তাহলে এখানে দেখো 3 দুগুণে 6 অণু এটিপি উৎপন্ন। তাহলে টোটাল গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় 8 অণু এটিপি উৎপন্ন হয়। নেক্সট এসিটাইল কোয়ের কি দেখেন আমরা টোটাল 2 অণু এসিটাইল কোয়ে উৎপন্ন হয়, 2 অণু NADH2। তাহলে হবে কত? এটিপি তে কনভার্ট করলে হবে 6 অণু এটিপি। নেক্সট ক্র্যাশ সাইকেলে দেখো
3 অণু টোটাল 2 অণু ক্র্যাব সাইকেলে টোটাল 6 অণু NADH2 উৎপন্ন হয়। তাহলে 6 অণু NADH2 যখন ATP তে কনভার্ট হয় তখন হবে 3 6 18 অণু ATP। আবার লক্ষ্য করো FADH2 উৎপন্ন হয় 2 অণু, তাহলে টোটাল 2 অণু FADH2 কে ATP তে কনভার্ট করলে 4 অণু ATP উৎপন্ন হয়। 1 অণু GTP 1 অণু ATP সমান, তাহলে 2 অণু টোটাল GTP 2 অণু ATP উৎপন্ন হয়। তাহলে এবার দেখো ক্র্যাব সাইকেলে দেখো টোটাল 24 অণু ATP উৎপন্ন হয়, তাহলে 38 অণুর ম্যাক্সিমামটাই 24 অণু ATP উৎপন্ন হয়, তোমরা এই জন্য জানো। এবং এটা মাইটোকন্ড্রিয়া উৎপন্ন হয় এবং এই জন্যই মাইটোকন্ড্রিয়াকে শক্তির আধার বলা হয়। তাহলে এবার আমরা যদি টোটাল সবাক শ্বসনে কত অণু ATP উৎপন্ন হয়, 38 অণু ATP উৎপন্ন হয়েছে কিনা আমরা দেখি। 24 6 30 30 এই টোটাল 38 অণু ATP শক্তি, যে শক্তি দিয়ে আমরা জীবেরা কি আছে আমাদের বিভিন্ন দৈনন্দিন কাজে এই শক্তি ব্যবহার করা, বিভিন্ন জৈবনিক প্রক্রিয়া শারীরবৃত্তীয় কাজ সম্পন্ন করা হয়। একটু লক্ষ্য করো, এই যে গ্লুকোজ থেকে যদি পাইরুভিক অ্যাসিড সৃষ্টি না হইতো তাহলে তো এই পরবর্তী ধাপের আর কোনো প্রশ্নই আসতো না। অর্থাৎ আলটিমেটলি কি এই কোনো শক্তি উৎপন্ন হইতো না। তার কোষে যদি শক্তি উৎপন্ন না হয় কোষগুলি মারা যায়, অর্থাৎ জীবজগৎ ধ্বংস হয়ে যাবে। আরেকটা জিনিস লক্ষ্য করো, এখানে যে ক্র্যাব সাইকেল এগুলো অনেক জটিল প্রক্রিয়া এবং গ্লাইকোলাইসিস প্রক্রিয়া, এখানে অনেক এনজাইম অনেক ধাপ পার হয়ে তারপরে পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয়। এগুলোর বিস্তারিত তোমরা যখন কলেজ পর্যায়ে যাবে তখন তোমরা বিস্তারিত জানতে পারবে। এই ক্র্যাব সাইকেলের শুরুতে তোমার জৈবনিক অ্যাসিড সাইট্রিক অ্যাসিড সৃষ্টির মাধ্যমে শুরু হয়ে সর্বশেষ ক্র্যাব সাইকেলে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড সৃষ্টি হয়। তাহলে এই জৈবনিক অ্যাসিডগুলিরও ভূমিকা আছে। উদ্ভিদের ক্ষেত্রেও দেখা গেছে এই জৈবনিক অ্যাসিডগুলি যখন অ্যামোনিয়া উৎপাদনে ব্যবহৃত হয়, তারপরে তোমার ক্লোরোফিল অণুর সৃষ্টিত জৈবনিক অ্যাসিডগুলি ভূমিকা রাখে। তাহলে আজকে এই পর্যালোচনা থেকে আমরা দেখতে পেলাম যে শ্বসন প্রক্রিয়া জীবজগতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সহবাদ শ্বসন প্রক্রিয়া যে টোটাল শক্তি উৎপন্ন হয় 4টি পর্যায়ের মাধ্যমে সেটা দেখুন। আর ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে আমরা এটা হলো সর্বশেষ পর্যায়ে, সংক্ষেপে এটাকে ইপিএস বলা হয়, ইলেকট্রন ট্রান্সপোর্ট। এই সিস্টেম মাধ্যমে সহবাদ শ্বসন প্রক্রিয়ার সমাপ্তি ঘটে। আশা করি তোমরা সবাই ক্লাসটি বুঝতে পেরেছ এবং তোমরা পাঠ্য বইয়ের সাথে আরেকটু মিলিয়ে পড়লে সম্পূর্ণভাবে তোমাদের কাছে সহবাদ শ্বসন প্রক্রিয়াটা পরিষ্কার হয়ে যাবে। সবাই ভালো থাকো, ভালো থেকে বাড়িতে থেকে লেখাপড়া করো, এই কামনা করে আজকে এই লাইভ ক্লাস শেষ করছি। আল্লাহ হাফিজ।